উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে গণমাধ্যমে। দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য উপদেষ্টার একটি বক্তব্য আপনি শুনেছেন যে তিনি বলছেন যে জিনিসপত্রের দাম বাড়ার কথা না, কেন বাড়ছেন সেটি তো তার বোধগম্য নয়। এ ধরনের অনেক কথাবার্তার মধ্য দিয়েও যেখানে নির্বাচন এবং সংস্কার একটি বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য, আপনারা যেসব রাজনৈতিক দল জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন, আপনাদের একটা বড় জায়গা হচ্ছে এই সরকার আপনারা ব্যর্থ হতে দিতে চান না। কিন্তু সরকারের কর্মকাণ্ড কি বলছে দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সরকারের কর্মকাণ্ড, সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, পারি না বলে সরকারের কর্মকাণ্ডে যে ভুল ত্রুটিগুলো আছে বা যে দোষগুলো আছে সেগুলো আমরা নিন্দা করতে পারি না। বা যেমন মনে করেন আজকাল আমরা অনেক জায়গায় দেখছি যে সরকারের কোনো ধরনের সমালোচনা করলে একটা জায়গা থেকে একটা আওয়াজ আসছে যে যারাই সরকারের সমালোচনা করছে তারা হয়তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের সর্ট অফ যোগসাজতে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ট্যাগিং বা ব্র্যান্ডিং অত্যন্ত দুঃখজনক, কারণ দেশের অবস্থা এই মুহূর্তে ভালো না। আমি গত অল্প কয়েকদিন আগেই কয়েকজন বিজ্ঞ অর্থনীতিবিদদের সাথে আলোচনায় ছিলাম এবং তারা একটা জিনিস আমাকে পয়েন্ট করলেন। এগেন, আমি অর্থনীতিবিদ না, সো আমি এক্সপার্ট হিসেবে বলছি না, বাট আমি এক্সপার্টদের কাছ থেকে শুনে বলছি যে বাংলাদেশে গত 30 বছর বা গত 40 বছরের ইতিহাসে পরপর দুটো কোয়ার্টারে ইকোনমি রিট্র্যাক্ট করেনি। কোভিডেও পরপর দুটো কোয়ার্টার ইকোনমি রিট্র্যাক্ট করেনি। একটাতে করেছে, পরেরটাতে আবার একটু বেড়েছে, আবার পরেরটাতে। পরপর দুটো কোয়ার্টারে এই প্রথম বাংলাদেশে গত 40 বছরে ইকোনমি রিট্র্যাক্ট করেছে, মানে ইকোনমির সাইজ ছোট হয়ে এসছে। গ্রোথের কথা এতদিন আমরা বলতাম এবং আমাদের কিন্তু অনেক গ্রোয়িং ইকোনমি, মানে 74-75-এ কী ছিল সেটার সাথে আজকে তুলনা করলে হবে না। কিন্তু তো আমাদের এই যে হাই গ্রোথ লার্জ সাইজের যেটি ইকোনমি, এটা পরপর দুটো কোয়ার্টার রিট্র্যাক্ট করছে, মানে সাইজটা কমে আসছে। এইটা বিশাল ভয়ঙ্কর একটা বিষয়, আতঙ্কের একটা বিষয়। তো এই যে এই আতঙ্কের একটা প্রেক্ষাপট এখানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে উত্তোলনের তো উপায় আছে। বাংলাদেশকে গত 40-50 বছরে এই যে একদম মানে ওই যে কি বলে বটমলেস বাস্কেট যেটা বলেছিল এক সময়, সেই বটমলেস বাস্কেটের থেকে সমৃদ্ধির দেশ তো বানিয়েছে আমাদের দেশের জনগণ, যারা ব্যবসার সাথে জড়িত আছেন, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত আছেন, তাদের মেধা, তাদের শ্রম, তাদের অধ্যাবসায়, এগুলো মিলিয়েই তো আজকে বাংলাদেশের এই উন্নয়নটা হয়েছে। তাহলে আজকে আবার যখন পরপর দুইটা কোয়ার্টারে ইকোনমি রিট্র্যাক্ট করলো, তখন সরকারের বড় দায়িত্ব ছিল যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা ব্যবসায়ী মহল, এক্সপার্টস, এদেরকে নিয়ে বারবার করে বসা, আলোচনা করা। অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে গত 6 মাসে আমি যত ব্যবসায়ী অর্গানাইজেশন, যত এরকম অ্যাসোসিয়েশনের সাথে বসেছি, সবার কাছে একটাই কথা শুনেছি যে সরকারকে তারা কোনোভাবে রিচ করতে পারছেন না, তারা সরকারকে তাদের প্রয়োজন জানাতে পারছেন না এবং সরকার তাদেরকে দাওয়াত জানাচ্ছে না তাদের প্রয়োজনটা জানাতে। আমরা গত কিছুদিন আগেই বোধহয় বড় বড় কিছু কর্পোরেশন, মানে বড় বড় কিছু আপনার যে অ্যাসোসিয়েশন, ব্যবসায়িক অ্যাসোসিয়েশনরা নিউজ মিডিয়ামেও এসছে যে সেমিনার তারা করছে। তারা বলছে একই কথা, কিন্তু আমি তাদের হয়েই কথা বলছি, তারা একই কথা বলছে যে আমরা হাজার হাজার লোকজনের কর্মক্ষেত্র তৈরি করি, দেশে যা যা সাপ্লাই হয় সবকিছু তো আমরাই দেই, আমাদের ব্যবসার মাধ্যমেই যায়। তো এখন আমরা কিভাবে আমাদের লোকজনকে বেতন দেব, আমরা কিভাবে জনগণের আপনার অর্থনৈতিক আপনার অ্যাবিলিটির ভেতরে তাদেরকে মালপত্র সাপ্লাই দিব? তাহলে আমাদের সাথে তো সরকারের বসতে হবে। গ্যাসের দাম বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। বিদ্যুতের দাম বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। ভ্যাট বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। তাহলে আমরা কাজ করব কিভাবে? এবং তাদের অনেক ঝামেলা এখন আছে, যেই জিনিসগুলো তারা ব্যাংকিং খাত থেকে শুরু করে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট যেটাই বলেন না কেন, অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন তারা প্রতিনিয়ত হচ্ছে, যেটার জন্য সরকারের নজরটা দরকার। সরকারের পক্ষ থেকে এই নজরগুলো আসছে না। সো এরকম অনেক জায়গায়, যেমন মনে করেন এই যে একদম শুরুতে অগাস্টের 5 তারিখের পর প্রথম আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেটা হলো যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে, পরিবারকে সহযোগিতা, পুনর্বাসন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা। দেখেন আজকেও যেটি একটু আগে বলছিলাম যে জুলাই আন্দোলনে আহত অনেক তরুণরা যমুনা ঘেরাও করেছিল। একটা সরকারের পক্ষে এটা এত কঠিন কাজ হবার কথা না। আমি বলছি না ভাই সরকারের দায়িত্বে আমি নেই, সো আমি বলছি না যে খুব সোজা কাজ, আমি এটা বলছি না, কিন্তু বাট আমি বলছি 2-2.5 হাজার তরুণদের বা 2-2.5 হাজার বাংলাদেশের নাগরিকের চিকিৎসা যদি একটা সরকার ইনশিওর করতে না পারে, তাহলে 17.5 কোটি জনগণের চিকিৎসা কীভাবে ইনশিওর করবে? এবং 17.5 কোটি জনগণের চিকিৎসা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ইনশিওর করার দায়িত্বও না। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এটলিস্ট 2,500টা তো করা উচিত ছিল। আচ্ছা, ওনারা যদি ওটাও না পারেন, ফেল করেন, কোনো অসুবিধা নেই। তাহলে উনাদের যে একটা কাজ, যে উনাদের পরের যে আসল নির্বাচিত সরকার,
তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসা, তাহলে সেই নির্বাচিত সরকারকে আনার কাজ তাদের করতে হবে। এই জায়গাটায়ও ওনারা এখনো খুব পরিষ্কার করছেন না। আমরা এখনো আশাবাদী যে আমরা 2025 সালেই আগামী নির্বাচন দেখব এবং সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন আমরা পাবো, কিন্তু তাদের পক্ষ থেকে তো আমরা জানতে পারছি না। সো এই যে এতগুলো জায়গায় আমরা যদি বলি প্লেন ভাষায় বলতে হলে তো আপনার ব্যর্থতাই বলতে হবে। সরকারের সফলতা যেমন আছে, যে আজকে যেমন খাল খনন করছিল, সফলতা যেমন আছে ব্যাংকিং সেক্টরে কিছু দূর হাল ধরেছে, সফলতা যেমন আছে কিছু আপনার সংস্কার কমিশন করেছে, যারা ইতিমধ্যে 5টা কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট দিয়েছে, তাদের প্রপোজালগুলো দিয়েছে। আবার নির্বাচন কমিশন নতুনভাবে কাজ শুরু করেছে, জুডিশিয়ারি সুন্দরভাবে কাজ শুরু করেছে, হাইকোর্ট অ্যান্ড অ্যাপিলেট ডিভিশন সুন্দরভাবে কাজ শুরু করেছে। এরকম যেমন সফলতা আছে, তো সফলতার যেমন বাহবা তাদেরকে দিতে হবে, একই সাথে তাদের অনেকগুলো ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে, এবং এই ব্যর্থতার দায় নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার থেকে আমাদের যেটা প্রয়োজন হলো যে এই ব্যর্থতার তালিকাটা আর না বাড়িয়ে যত শীঘ্রই সম্ভব নতুন নির্বাচনের দিকে যাওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সংস্কারের আলোচনাটা দীর্ঘায়িত না করে নির্বাচনের দিকে যাও। দেখেন, সংস্কার এমনিও কিন্তু ইটস এ রেগুলার অনগোয়িং প্রসেস, মানে এটা কোনো সময় থামবে না। এবং আমরা সবাই আমাদের পক্ষ থেকে, মানে আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা বড় দাগে অনেক সংস্কার, মানে আমরা কিভাবে কোন সংস্কারগুলো দেখতে চাই সেগুলো আমরা পরিষ্কার ইতিমধ্যে জনগণের সামনে, গণমাধ্যমের সামনে, সরকারের সামনে আমরা অলরেডি করেছি। যার একটা বড় আপনার কাঠামো ছিল বা আছে হলো 31 দফা। তো এই 31 দফা কাঠামোতে আমরা কি কি সংস্কার চাই, কিভাবে দেখতে চাই, এগুলো আপনার যুগপৎ আন্দোলন আমরা যারা ছিলাম তারা সবাই কিন্তু অনেকবার করে পরিষ্কার করেছি। সো আমরা অলরেডি কি চাই বলে দিয়েছি, সরকার কি চাই বলে দিয়েছেন। তো এখন এইটার কি কি হবে সেটা সামনে আলোচনা করে নির্বাচন করার পরই তো হবে। তো এই আলোচনা করার জন্য যেমন নির্বাচন আটকাবে না, প্লাস নির্বাচন হওয়ার পরই কিন্তু ঠিকভাবে আপনার নির্ণয় হবে জনগণ কোন সংস্কারগুলো চায়। কারণ এখনো কিন্তু কেউ জনগণকে যে জিজ্ঞেস করে নাই। আমরা যুগপৎ আন্দোলন থেকে যে 31 দফা দিয়েছি, আমরা একটা বিবেচনা করে দিয়েছি যে আমরা মাঠে যে, রাজপথে যে বা জনগণের কাছে যে যা শুনেছি সেটার প্রেক্ষিতে আমরা একটা তৈরি করেছি, কিন্তু এখনো জনগণ কিন্তু এটাতে রায় দেয় নাই। আবার একই সাথে আমরা তবুও এলাকায় যে কথা বলে কিছু দূর করেছি। সরকারের সংস্কার কমিশনগুলো যেগুলো করেছে তারাও অনেক বিশেষজ্ঞ নিয়ে করেছেন, তারা এলাকায় গেছেন কিনা আমি জানি না, বিশেষজ্ঞ নিয়ে করেছে। তো নিশ্চয়ই আমি এটাকেও মন্দ বলছি না, এটাও খুব ভালো বলছি, কিন্তু কোনগুলো আসলে জনগণ চায় সেটা তো জনগণ নির্ণয় করবে। আমরা এরই মধ্যে শুনছি যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষতা হারায় সেক্ষেত্রে নতুন নিরপেক্ষ সরকারের মানে আপনি প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা আসলে কিছু দূর ভিন্ন প্রশ্ন। তবে প্রথম প্রশ্নটা অ্যাড্রেস করে আমি চেষ্টা করব দ্বিতীয়টাতে যেতে। প্রথমটা হলো ছাত্ররা শুধু না, যখনই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব তখনই যেই চাইবে, প্রাপ্তবয়স্ক একবার হয়ে গেলে যেই চাইবে তারা রাজনৈতিক দল গঠন করতে পারে বা যে কোনো রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করতে পারে, যতক্ষণ পর্যন্ত সেটা দেশের এমন কোনো আইন ভঙ্গ করে না যেটার মাধ্যমে ওটার দল হবার অধিকার হারিয়ে ফেলে। তার বাইরে তারা যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে বা সাপোর্ট করতে পারে। ছাত্ররা বলাটা ভুল হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর থেকে ভিন্ন কিছু না। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা অনেক আগে থেকে, তারা সেপ্টেম্বর অক্টোবর মাসে অ্যানাউন্স করেছিলেন তারা দল গঠন করবেন। সো এটা আসলে ফেব্রুয়ারি মাসে এসে নতুন ঘটনা না, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এটা 4 মাস পুরনো ঘটনা। 4 মাস আগে থেকে আমরা জানি তারা দল গঠন করবে, এবং তারা বলেছিল যে এই ফেব্রুয়ারি মার্চ সময়টাতেই তারা দল ডিক্লেয়ার করবে। সো এখন সময় এসছে ডিক্লেয়ার করবা। এবং আমরা এমনও শুনেছি, প্রথম থেকেই শুনেছি যে আপনার তরুণ যারা আপনার অ্যাডভাইজার আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, তারাও তখন উপদেষ্টা মণ্ডলী থেকে ইস্তফা দিয়ে তারা এই দলে যোগদান করবেন। খুব ভালো কথা, মানে দল গঠন করবেন, দল নিয়ে কাজ করবেন, এগুলোতে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। তবে এই দলটা যেন সরকারের সম্পৃক্ত না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4 মাস ধরে আমরা দেখেছি দলটা, মানে এই যে তারা দল গঠন করছেন সরকারের সাথে সম্পৃক্ততা রেখে দল গঠন করছেন, মানে তারা দলীয় কর্মকাণ্ড বা দল সাজানোর কর্মকাণ্ডে যখন দেশব্যাপী যাচ্ছেন তখন তারা পুরো সরকারি প্রোটোকলে দেশব্যাপী যাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরাও তো নির্বাচনের জন্য কাজ করছি, আমার দল এনডিএম, আমরা নির্বাচনের জন্য কাজ করছি, আমরা তো এই সরকারি প্রোটোকলটা সব জায়গায় পাচ্ছি, কোথাওই পাচ্ছি না ভাই, সব জায়গায় না। তো আমরা যদি না পাই তাহলে আপনি কেন পাবেন? এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়। সো এটা বিশাল একটা প্রবলেম্যাটিক বিষয়, এবং এই জায়গাটা বারবার করে আমরা আলোচনায় তুলে আনতে চেষ্টা করেছি। এই জিনিসটা নিয়ে সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ে, মানে উপদেষ্টা মণ্ডলীরও একটু টনক নড়াটা বোধহয় প্রয়োজন ছিল আরও আগে থেকে,
মানে যেমন মনে করেন আরেকটা জিনিস আমি বলি যে এই যে আমাদের তরুণ উপদেষ্টারা বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, এরা এগেন এদেরকে সাধুবাদ জানাই, এদের জন্য আমি দোয়াও রাখছি, স্নেহও রাখছি যে তারা সামনে যে যেন অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু তারা তরুণ, তাদের অভিজ্ঞতা স্বল্পতা আছে, তারা এক একটা জায়গায় যাচ্ছেন। যেমন এর আগে আমরা দেখেছি অক্টোবর মাসে দেখেছি একজন তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন তরুণ নেতা, উনি ওনার এলাকায় উনি নিজেই বলেছেন নির্বাচনী ক্যাম্পেইন করতে গেছেন। সো তারা কিন্তু অক্টোবর থেকে নির্বাচনী প্রিপারেশন নিচ্ছেন, এগেন গণমাধ্যমেই বলেছেন নির্বাচনী ক্যাম্পেইনে গেছেন। তো এই নির্বাচনী ক্যাম্পেইনে ওনার এলাকায় ওনার জন্য 82টা তোরণ করা হয়েছে। এই তোরণগুলো অনেক এক্সপেন্সিভ, 82টা তোরণ করা হয়েছে। এখন 82টা তোরণ কে করেছে, কেন করেছে? এখানে একটা বড় জিনিস মনে রাখতে হবে যে গত 15.5 বছর টাকা যারা বানিয়েছে তারা আওয়ামী লীগের সাথে অতপ্রুতভাবে কানেক্টেড ছিল বলেই তারা টাকা বানিয়েছে। তোরণ একটা দাঁড়া করাতে একটু খরচ আছে। আপনি গ্রামে গঞ্জে যখন যাবেন, এই টাকাটা যার আছে সে টাকা বানিয়েছে বলেই সে আপনার জন্য শখমতো খুশি মতো তোরণ বানাতে পারছে। সো এই যে টাকাটা সে আওয়ামী লীগের সাথেই কামাই করেছে। আপনি মোটামুটি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে যারা তোরণগুলো বানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের সাথে অতপ্রুতভাবে জড়িত ছিল। এখন এগেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতা, সে তার অভিজ্ঞতাটা নেই, সে হয়তো এই জিনিসটা বুঝতে পারেননি। তার সামনে এসে কয়েকজন লাফালাফি করেছেন, ভাই আপনি সামনের নেতা, আপনারা আমরা এমপি বানাবো, আপনারা আমরা ভালোবাসি। সে তরুণ, সে গলে গেছে, তার মনটা গলে গেছে। সে এর মধ্যে সন্দেহ করেনি যে আচ্ছা এই তরুণগুলো বানাইতে কত টাকা লাগে, এত টাকা ওর কাছ থেকে আসলো কেমনে, ও হঠাৎ করে আমার জন্য 82টা তরুণ কেন বানাইলো। এই যে এই প্রশ্নগুলো যেটা যারাই একটু অভিজ্ঞতা আছে যারা জিজ্ঞেস করবেন। সো যেমন মনে করেন আজকে যদি বিএনপির কেউ যায়, কথার কথা আমি বলছি, যদি বিএনপির কেউ যায়, বিএনপি অনেক বছর ধরে যেহেতু অনেক বড় দল, কয়েকবার সরকারে ছিল, তাদের ওই লেভেলের নেতাকর্মীরা আছেন যে আচ্ছা একটু কষ্ট করে হলো 16 বছর টাকা কামাই না, কিন্তু তার আগে তো ব্যবসাপাতি ছিল, কিছু না কিছু ছিল, আচ্ছা একটু কষ্ট করে হলো 50টা 60টা তরুণ দিলাম। হয়তো খুব বেশি হলো জামাতে ইসলামী এই কাজটা করতে পারলেও পারতে পারে। তৃতীয় কোনো দলের কথা আমি চিন্তা করতে পারি না যাদের নেতাকর্মীদের নিজেদের ভেতরে এত টাকা আছে যে লোকাল একটা জায়গায় 80-90টা তরুণ হয়ে যাবে। তৃতীয় কোনো দল বাংলাদেশে নাই। তাহলে আপনার জন্য যদি করে তাহলে টাকা বিএনপির লোকজন তো আপনার জন্য করবে না, জামাত ইসলামের লোকজন আমি ধরে নিচ্ছি আপনার জন্য করবে না, তারা নিজেরা নির্বাচন করবে। তাহলে করছে কারা? এগেন আমি বলছি না কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগদেরকে টেনে এটা করাচ্ছে, সেটা না। কিন্তু তারা যেহেতু তাদের অভিজ্ঞতাটা কম, তারা হয়তো চিনতে ব্যর্থ হচ্ছে, পরিচয়টা নিতে ব্যর্থ হচ্ছে যে যারা এই কাজগুলো করছে তারা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর ছিল। এটা হলো ছাত্র দলে, মানে তারা এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা দল করছে না। একটু যোগ করি বাবি হাজার, যেটি প্রেস ক্লাব একটি ঘটনা প্রোগ্রামে আপনার মনে আছে যে যেখানে কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভার তাদেরকে নিয়ে একটি সভা করেছেন, সেখানে যারা দোষী না তাদেরকে সহযোগিতা চেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি। জি জি, জাতীয় না সেখানে পরিষ্কারভাবে আমি 3টা দলকে দেখেছিলাম, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি। আমি 3টা পার্টিকে দেখেছিলাম সেই জায়গায়, এবং সেখানে 3টা পার্টি একইভাবে, এবং এগেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একই পার্টি, কারণ জাতীয় নাগরিক কমিটি হলো নন ছাত্র ভার্সন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো ছাত্র ভার্সন। যেমন মনে করেন এখন বিএনপি আর ছাত্র দলকে তো আলাদা বলতে পারি না, হ্যাঁ, বা বাংলাদেশ জামাতে ইসলাম আর ছাত্র শিবিরকে তো আলাদা বলতে পারি না, বা আমার যে ছাত্র সংগঠন আছে ছাত্র আন্দোলন, সো এনডিএম আর ছাত্র আন্দোলনকে আলাদা বলতে পারি না। একইভাবে নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আলাদা বলতে পারি না। সো তারা ওখানে বলেছিল, সাথে এবি পার্টি ওখানে ছিল, অত্যন্ত দুঃখজনক কিন্তু ছিল। তো তারা এই ধরনের কথাবার্তা ওই জায়গায় বলেছিল কাউন্সিলরদেরকে তারা নিতে, এবং কাউন্সিলররা আমরা দেখেছি, শুধু কাউন্সিলর না, গত 15.5 বছরে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের বাইরে খুব বেশি কেউ ঢুকতে পারেনি। হয়তো কয়েকজন, হঠাৎ হাজারে একজন, হয়তো বিএনপির বা অন্য একটা দলে হাজারে একজন ঢুকে গেছে, আমাদেরও 2-1 ছিল, বাট পুরো দেশব্যাপী 1-2 জন, ওই হাজারে বা কয়েকশোতে একজন। তো আপনি যখন কয়েকশো কাউন্সিলর জোগাড় করবেন, একসাথে বসাবেন, এই কয়েকশোই আওয়ামী লীগের ছিল না, এটা বিশ্বাসযোগ্য একেবারেই না। সো এগেন আমি এটাও বলছি না কিন্তু তারা দুষ্টামি করে এই কাজটা করেছে, কিন্তু এই যে জাতীয় নাগরিক কমিটি বা এই যে তরুণদের, তাদের যেহেতু অভিজ্ঞতা কম, তার জন্য তারা হয়তো আসলেই বিশ্বাস করেছেন যে এরা হয়তো আওয়ামী লীগের না। এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আসি। আপনি বলেছিলেন যে ওই যে কি বলে না, একটা নিরপেক্ষ সরকার, এখানে একটা পরিষ্কার একটা জিনিস আসতে হবে। আমরা অলরেডি 15th অ্যামেন্ডমেন্টটা হাইকোর্ট রায় দিয়ে বাতিল করেছে, এটা বোধহয় অ্যাপিলেট ডিভিশন এখন ফাইনাল হয়ে গেছে, এটা বাতিল, অ্যামেন্ডমেন্ট বাতিল। এখন 13th অ্যামেন্ডমেন্টের রায়টা এখনো হয় নাই। 13th অ্যামেন্ডমেন্টের রায়টার জন্য আমরা অপেক্ষমান। 13th অ্যামেন্ডমেন্ট রায় হলো যেটা তত্ত্বাবধায়ক সরকারের রায়। তত্ত্বাবধায়ক সরকারের রায়টা যদি একবার হয়ে যায় এবং 13th অ্যামেন্ডমেন্টটা যদি পুনর্বহাল হয়ে যায়,
তাহলে কিন্তু পরিষ্কারভাবে আইনগতভাবে, আমি আবার বলি পরিষ্কারভাবে আইনগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নির্বাচন দিতে পারবে না। তাইলে নির্বাচনের জন্য নতুন করে আরেকটা কেয়ারটেকার সরকার বানাইতে হবে, এবং কেয়ারটেকার সরকার কি হবে সেটা সংবিধান ওই যে 13 অ্যামেন্ডমেন্টে পরিষ্কার লিখে দেয়া আছে কেয়ারটেকার সরকার কি হবে। সো যেই মুহূর্তে 13 অ্যামেন্ডমেন্ট পুনর্বহাল হবে, এবং 13 অ্যামেন্ডমেন্ট পুনর্বহাল হওয়ার পর কিন্তু আবার নতুন করে পার্লামেন্টে বসতে হবে না এইটাকে অ্যাক্টিভেট করার জন্য, কারণ পার্লামেন্টে 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হয় নাই, 13 অ্যামেন্ডমেন্ট কোর্টেই বাতিল হয়েছে। যেই মুহূর্তে কোর্টে পুনর্বহাল হবে সেই মুহূর্তে কিন্তু 13 অ্যামেন্ডমেন্ট চলে আসছে। মানে যদি আইনগত নির্বাচন করতে চান জি। তাইলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও পারবে না।